আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। বোনাস পর্ব। দেয়াল ঘড়ির টিন টিন শব্দে মেঘের ঘুর কাটে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখলো ঘড়িতে 12টা বাজে। বুক ধুকপুক করতে শুরু করেছে। অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে জাগিছে। বুক ফুলিয়ে কয়েকটা শ্বাস টেনে নিঃশ্বাস আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে। একটু সামনে এগোতেই বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। অষ্টাদশে বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলানো বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি ডান হাতে টান অনুভব করে। কয়েক সেকেন্ড ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আবির মেঘের ডান হাতে জোরে টান দেওয়ায় মেঘ আবিরের উপর এসে পড়েছে। তৎক্ষণাৎ মেঘকে উপর থেকে পাশে সরিয়ে আবির গায়ের লেপ দিয়ে মেঘের গা ডেকে দিয়ে মেঘের কাঁধের দুপাশে দুহাতে ভর দিয়ে মেঘের মুখোমুখি উপর হয়ে শুয়েছে। আবিরের শরীরে না আছে লেপ, না আছে শীতের বাড়ি কোনো জ্যাকেট। একটা ট্রাউজার আর ফুল হাতা টি শার্ট পরেছে। মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে, বন্ধ দু চোখের পাতা। হাত খুপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। দুহাতে বেলে ফুলের মালা। বেলে ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির, দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। মেঘ নিবিড় চোখে তাকাতেই আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করলো। পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টাদশের হৃদস্পন্দনের মাত্রা বেড়েছে কয়েক গুণ। বেলি ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীর থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। অজানা শিহরণ বইছে শরীরে। আবির আখি যুগল ঘুম লেপটে আছে। শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির। কিন্তু অষ্টাদশীর অনাদেয় কর্মকাণ্ডে আবিরের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। আবির ঘুম ঘুম চোখে মেঘকে দেখছে। মেঘ কয়েকবার ঢুক গিলে ভয়ে ভয়ে চোখ মেলল। চোখাচোখি হলো আবিরের সঙ্গে। লেপের ভিতর মেঘের শরীর কাঁদতে শুরু করেছে। বুকের ভেতর প্রবল জ্বর বইছে। মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করলো, আমার। আবির এক হাতে শরীর সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতে আঙ্গুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করেছে। অমনি মেঘ পাথর বনে গেল। আবিরের দৃষ্টি স্পর্শ কোনো কিছুতেই আজ স্বাভাবিক নয়। অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে চিন্তারা ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে তার সাথে? একদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়, অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা। প্রচন্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে শরীরের কম্পন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বয়ে নাক গামছে। আবির ঠোঁটের উপর থেকে আঙুল সরিয়ে মেঘের নাকের গাম মুছে পুনরায় কাঁধের উপর হাত রাখল। মেঘের গলায় বার হয়ে আসছে, কথা আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরি টরিতে আবিরের মন গলানো সম্ভব না। আগে সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও কথা মানিসনি, ধ্বংসের দ্বার প্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ব্রু কুচকে বলল, দড়ি তো নেই, ছাড়বো কেমন করে? সরুন, আমি যাব। এত সহজে তো সরছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। একদিকে আবির দুহাতে বর রেখে অষ্টাদশীর মুখোমুখি এগিয়ে যাচ্ছে। দুজোড়া ওষ্ঠের মাঝে কয়েক সেন্টিমিটারের ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে ওষ্ঠদ্বয়। তখনই আবিরের ফোনে রিংটন বেজে উঠল। রিংটনের শব্দে মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসল। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো মালা নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে। মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেছে। ক্রোধে চোখ দুটি জ্বলছে। মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাত বিরাতে আবির ভাইকে কল করে, এটা মেঘ সহ্য করতে পারছে না। গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতে আবির আলতোভাবে মেঘের হাত ধরেছে। কিন্তু মেঘ রাগে এক ঝটকায় আবিরের হাত ছড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড় দেব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে। দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে, হয়তো আবির ভাইও পছন্দ করেন না। মিমের বলা ঘটনা কি সত্যি? তবে মালা আপুর হাতে আশিক নাম আবির ভাই লিখিয়েছে, আর সেই কাজ মেঘের জন্যই করিয়েছে। মেঘ সবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুর কল দেওয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখছে কল দেওয়া
আজ মেঘ দেখেছে বিদায় রাগ করছে। সব সময় তো সে দেখে না, তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেরিয়ে চলেছে। মালা আপুর থেকেও আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলেই মালা আপুর কথা মনে হয়, তাই রাগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচন। সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রেই জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়, তবে তানবীরের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলা। যেমন বর্তমান সভাপতি আর তানবীর দুজনেই জনপ্রিয়তার প্রায় সমান সমান, তবে কাজের প্রতি দায়িত্ববোধ, কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ, এসব ক্ষেত্রে সভাপতির থেকেও তানবীর এগিয়ে আছে। এছাড়া এমপির পছন্দের প্রার্থীও তানবীর। তানবীর আর আবির দুজনকেই বলেছিল এমপি কথা বলে সরাসরি সভাপতির পদ তানবীরকে দিয়ে দেয়, কিন্তু দুবাইয়ের কেউই রাজি হয়নি। জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দুবাই বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমনি তানবীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক, একমাত্র ছেলে বলে কথা। উপরে যতই রাগ দেখাক না কেন, ছেলে যেই কাজ করেছে সেটাতেই যেন সফল হতে পারে সেই দুয়াই করছে তিনি। 2-3 বার আবিরকে কল দিয়েও খবর নিয়েছে। সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় আছে। সন্ধ্যার পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পেছন পেছন তানবীরও প্রবেশ করলো। সোফায় 3 ভাই আদি বসে আছে। মেঘ আর মিং ডাইনিংয়ে বসে গল্প করছিল। আবির ঢুকলে ইকবাল খান শুধালেন, কি খবর? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। 3 ভাই একজোটে বললেন, আলহামদুলিল্লাহ। মেঘ আর মিম দুজনেই ছুটে এসে তানবীরকে প্রশ্ন করলো, জিতছ? তানবীর হেসে উপর নিচ মাথা নাড়ল। কনগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ বোনো, আজ থেকে তোর নতুন পরিচয়। তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন। মিম গাল ফলিয়ে প্রশ্ন করলো, আর আমি? তোকেও কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলল, ট্রিট দিবা না? অবশ্যই দেব। আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই তানবীরকে অভিনন্দন জানাচ্ছে। তানবীর বয়ে আছে, কখন জানি আপু বা বড় আব্বু লেকচার দেওয়া শুরু করেন। আবির মায়ের হাতে মিষ্টিগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানবীর সিটু পর্যন্ত যেতেই মোজাম্মেল খান বাড়ি কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানবীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানবীর আঁতকে ওঠে। আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলছে, ভাবা যায়। তানবীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিয়ে বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, আবির, মেঘ, মিম আদি সবাইকে নিয়ে নিজের হাতে খাইয়ে দিয়েছে। সেই সঙ্গে বড় আব্বু আর আব্বুর সঙ্গেও বেশি কিছুক্ষণ কথা বলেছে। তানবীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলতে হবে, অথচ আব্বু, বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে। মেঘ রুমে গিয়েই তানবীরের সঙ্গে একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক কমেন্ট করছে। বন্যাও কনগ্রেস লিখে কমেন্ট করেছে। পরক্ষণেই মনে হলো তানবীর ভাইকে কল দেওয়া উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি না কি মনে করে এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল দিলে? কনগ্রেস। তানবীর ঠান্ডা স্বরে বলল, বাবা তুমি আমায় অভিনন্দন জানাবে তা তো কল্পনাও করতে পারছি না। না মানে মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শোনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটোখাটো একটা ট্রিট দিতাম। শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শোনো মেয়ে, ট্রিট দেওয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না, এটা যার যার ইচ্ছে থেকে আসে। বিকেলে কল দেবো, রেডি থেকো। শুনেন, বলো। আমি কিন্তু একা যাব না, তো কাকে নিয়ে আসবা? ট্রিট দিলে মেকার আমাকে একসঙ্গে দিতে হবে, আমি একা যাব না। ঠিক আছে, তোমার ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনে থাকবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে বন্যা মেঘকে কল দিয়ে সবকিছু জানিয়েছে। মেঘ আর বন্যা দুজনেই আজ সকাল সকাল বেরিয়েছে। তানবীরের জন্য গিফট কিনবে, সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনেই ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাস, তামিম চলে আসছে। দু একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে গেছে। মিনহাস আর তামিম দুজনেই বাইরে দাঁড়িয়ে আছে। মিনহাজের মেঘকে প্রথম দিন থেকে পছন্দ হলেও তামিম বন্যার ওই রকমভাবে ক্রাশ খায়নি। তবে মিনহাস আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দু বন্ধু কথা বলতে বলতে একসময় কথা ওঠে বন্যার বিষয়ে। মিনহাস আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড। মিনহাস যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে, সেই সাথে বন্যা আর তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে। এসব ভেবে মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখন মিনহাস তামিমকে বোঝাচ্ছে যেন বন্যাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যাবে।
তবে বন্যার এখন পর্যন্ত কারোর প্রতি কিছুই শুনিনি। তাই মিনহাজ তামিমকে এক প্রকার জোর করেই যেন বন্যাকে প্রপোজ করে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বন্যা গল্প করছে। গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। এক সময় তামিম বন্যাকে ডাকলো। দুজনেই থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবি? হ্যাঁ, বল। দেখ বন্যা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব। তুই ও মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক। তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, সেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের পাশাপাশি আমরা ভালোবাসা সম্পর্কে জড়াতে পারি। মেঘ হা হয়ে তাকিয়ে আছে। প্রথমবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে। কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠি করবে। ভার্সিটিতে এটাই প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতেই বলতে শুরু করলো, তোর মনের অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি এরকম কোনো অনুভূতি নেই। আমি এখন কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না, আর সমবয়সী কোনো ছেলের সঙ্গে তো নই। তোকে বন্ধু ভেবেছি, সবসময় এটাই ভাববো। এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না, সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে থেকে সেও বন্যার পিছনে এলো। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতেও মাশাল্লাহ, দুজনকে মানাবেও ভালো। মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না হয় ভাবার জন্য সময় নেবে, কিন্তু সরাসরি না করাতে মেঘ বেশ অবাক হয়েছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসছে, তানবীরকে দেখলো। মেঘ আজ যে গাড়ি নিয়ে এসেছে। মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ছুটছিলি কেন? এমনি। বন্যার চোখে মুখে নিশ্চিত রাগ। তানবীর দুজনকে এক পলক দেখে পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে বনু, কোনো সমস্যা? না না, সমস্যা নাই। বল কি হয়েছে? অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করেছিল। চলবে।